পরিষ্কার আকাশে তারার ডালি সাজিয়ে রাত তখনও আরও গভীর। বাইরে বাসনের ঠুংঠাং শব্দ থেমে গেছে অনেকক্ষণ। খোলা জানালা হয়ে মেঝেতে এসে পড়া স্ট্রিট লাইটের আবছা আলোর চারিদিকে অন্ধকার আরও বেশি করে জাঁকিয়ে বসছে যেন। বাইরে পিসি পিসুর আওয়াজ আর পাচ্ছে না জায়গা থেকে উঠে গুটি গুটি পায়ে ঝিনুক এগিয়ে গেল দরজার কাছটায়। রাস্তার আলোগুলো ছাড়া আশেপাশের সমস্ত আলোগুলো নিভে গেছে তখন। বাইরের অভেদ্য অন্ধকার যেন হাঁ করে গিলতে আসছে ওকে। এক্ষুনি ওই মিশকালো অন্ধকারের বুক চিরে ভয়ঙ্কর কোনো দানব বেরিয়ে আসবে, এই চিন্তাটুকুই ছোট্ট ঝিনুকের চোখ দুটোকে পুনরায় উষ্ণ জলে আর্দ্র করে তুলল। খাবারের থালা থেকে খাবারের বেশ কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে ক্ষুধা নিবারণের একটা শেষ প্রচেষ্টা করতে গিয়ে এই অবস্থা। হাতে মুখে গালে গায়ে মেখে যা তা অবস্থা করেছে নিজের। খাবারের দাগে ভর্তি হয়ে আছে ওর নতুন জামাটাও। দরজার পিছনে গুটিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটার গলা থেকে অশ্রু ভেজা কণ্ঠে অস্ফুট স্বরে বেরিয়ে এলো একটাই শব্দ, নীল। নিষ্ঠুর সমাজের ক্ষমতাশালী লোকেরা সবসময় একটা নিষ্পাপ মনকেই নিজেদের শিকার বানাতে ভালোবাসে, কারণ ওই শিকারের শিকার করাটা অনেক সহজ তাদের কাছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঝিনুকের কাছে নীল ও ওই শিকারীদের একজন। ঝিনুক হয়তো এত কঠিন শব্দের কঠিন মানেগুলো বোঝে না, কিন্তু মনে এখন ওর শুধু একটাই প্রশ্ন, নীল কেন এমন করলো? ওকে এইভাবে বিপদের মধ্যে ফেলে দিয়ে কেন চলে গেল? নীল তো বলেছিল সব সময় ওর সাথে থাকবে। তাহলে শিশু মন বড় অবুঝ, তাই এত কিছুর পরেও ওই মন একরাশ ভয় মেখে দরজার আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের কুয়াশাচ্ছন্ন অন্ধকারের দিকে। ওর নীলের আশায়, যেন ওই অন্ধকারের মধ্যে থেকে এক্ষুনি নীল বেরিয়ে আসবে ওকে নিয়ে যাওয়ার জন্য। এই সামান্য আশায় পূর্ণ স্থির হয়ে থাকা চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে ওর। খোলা দরজা জানালা হয়ে হু হু করে ঠান্ডা ঢুকছে ঘরে। মানসিক অবসাদ ঠান্ডায় কাঁপতেও যেন ভুলিয়ে দিয়েছে ওকে। হঠাৎ ওই ঠান্ডা ভারী বাতাসের সাথে একটা গুনগুন শব্দ কানে ভেসে এলো ঝিনুকের। ঝিনুককে ওর পিসির সাথে পাঠিয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত অনেকটা সময় কেটে গেলেও রুদ্রর অস্থির মন কিছুতেই শান্ত হচ্ছে না। অনিয়ন্ত্রিত ক্রোধের বশে তখন ঝিনুকের কথাগুলো শুনে বোঝার চেষ্টা না করলেও এখন যখন একাকিত্বের ভিড়ে জমে থাকা চিন্তা ভাবনাগুলো সংক্ষিপ্ত প্রায় হয়ে এসেছে, তখন ঝিনুকের বলা কথাগুলো ওকে ভাবিয়ে তুলছে। ঝিনুক মিথ্যে কথা একদম বলতে পারে না। মনের কথা, নিজের উপলব্ধিগুলোর কথা নির্দ্বিধায় ঠোঁটের আগায় এনে ফেলে মেয়েটা। তাহলে ও যে তখন বলল ওর পিসেমশাই নাকি ওকে খুব বকাবকি করে, ধাক্কা দিয়ে ফেলে দেয়, ব্যাপারটাকে একেবারেই উপেক্ষা করে ও কোথাও ভুল করছে না তো? একটা দুশ্চিন্ত রুদ্রর মস্তিষ্কে জট পাকাতে শুরু করলো। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রুমের ভেতরের দেওয়াল ঘড়িটার দিকে চোখ রাখল রুদ্র। প্রায় মধ্যরাত। পাহাড় আর সমতলের মধ্যে ফারাক বিস্তর। পাহাড়ের নিস্তব্ধতা এই সময়টাকে সব থেকে বেশি থাকে, কিন্তু দেরাদুনের এই জায়গাটা স্টেশনের পাশে হওয়ায় এতটাও নিস্তব্ধ নয়। মাঝে মধ্যে স্টেশন থেকে এক্সপ্রেসের আওয়াজ ভেসে আসছে কানে। তমসাচ্ছন্ন নিঝুম রাতের পরিষ্কার আকাশে ওই চাঁদের আলোটাও যেন ওর মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে আজ। মেয়েটা কি এখনো কাঁদছে? ও ঠিক আছে তো? আচ্ছা, ও তো একা খেতে পারে না, ওরা ওকে খাইয়ে দেবে তো? সাথে করে বাথরুম নিয়ে যাবে তো? নানান প্রশ্নে জর্জরিত মস্তিষ্ক কিছুতেই শান্তি পাচ্ছে না রুদ্রর। আচ্ছা, ও তখন আদিত্যর ব্যাপারে কিছু একটা বলছিল না? কিন্তু ও তো তার আগেই মেয়েটাকে চুপ করিয়ে দিয়েছে, শোনাই হয়নি। কথাটা মাথায় আসতেই কোনো একটা অজ্ঞাত কারণে সক্রিয় হয়ে রুদ্রর ইন্দ্রিয়গুলো। লালা রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছিল অনেক আগেই, কিন্তু সেই খাবার ওর গলা দিয়ে নামেনি। সারাদিন না খাওয়ার জন্য হয়তো খিদেটাই মরে গেছিল, বা হয়তো ঝিনুক খেয়েছে কিনা সেই চিন্তায়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে ও, কিন্তু ঘুমও আসেনি।
মাথার ভিতর চলতে থাকা অদ্ভুত চিন্তাভাবনাগুলো এবং ভিতরের তীব্র অস্বস্তি বিছানায় শুয়ে থাকতেও দেয়নি ওকে। শিরদাঁড়া হয়ে কেমন একটা জ্বালা ছড়িয়ে পড়ছে সারা শরীরে। ঠান্ডা হাওয়ার সাথে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বেসামাল হয়ে স্মৃতিগুলোকে ঝালিয়ে নিচ্ছিল রুদ্র। অর্ধমৃত আবেগগুলোর উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে মস্তিষ্ক। হঠাৎ জন্ম নেওয়া ঝাপসা দুর্বলতাটুকুকে কিছুতেই দমন করতে পারল না ও। সন্ধ্যাবেলাতেই লালাকে দিয়ে দুটো বন্দুকের বুলেট জোগাড় করিয়েছিল ও। সেগুলো লোড করে জিন্সে গুজে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল রুদ্র। রাত যত গভীর হচ্ছে, স্টেশন চত্বরে আলোড়নপূর্ণ জনজীবনের কার্যকলাপ শান্ত হয়ে আসছে। সদ্য ঝড়ে নীড়হারা কোনো পাখির মতো একলা বিভ্রান্ত ভীতু হয়ে গুটিয়ে বসে আছে ঝিনুক স্টেশনেরই একটা বেঞ্চের উপর। অবহেলা শব্দটার গভীরতা মাপার মতো পরিণত মন ওর নেই, তবে এইটুকুও খুব ভালো করেই বুঝতে পারছে ও ভীষণ একা, অসহায় হয়ে গেছে। এতটাই অসহায় যে রাতের অন্ধকারে মনের সব থেকে বড় ভীতি, ভূতের ভয়কে তোয়াক্কা না করে একাই বেরিয়ে এসেছে ওই বাড়ি থেকে। গভীর তমসাচ্ছন্ন জায়গাটা থেকে আদিত্যর গুনগুন আওয়াজ পেতেই ঝিনুকের মনে সেই পুরনো আতঙ্ক জমাট বাঁধতে শুরু করেছিল। ঝিনুক হয়তো এখনো অনেক কিছুই বোঝে না, কিন্তু আদিত্যর ওকে কোলে নেওয়া, ওর ছোঁয়া, ওকে আদর করাটা যে আর বাকি 5 জনের মতো স্বাভাবিক নয়, সেটা ওর শিশু মনও খুব ভালো করে অনুভব করতে পারে। আদিত্য স্পর্শগুলো ওর মনে একটা প্রবল অস্বস্তি ভাব জাগিয়ে তোলে। একদম পছন্দ হয় না ওগুলো ঝিনুকের। শেষবার পিসির বাড়ি থেকে ফিরে গিয়ে নিজের খারাপ লাগার কথাগুলো ঈশিতাকে সবটা জানিয়েছিল ঝিনুক। গুড টাচ ব্যাড টাচ এর ব্যাপারে তখনই ও জানতে পারে ঈশিতার থেকে। ঈশিতা এই ব্যাপারে বিশালের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। অবুঝ ঝিনুকের এই অস্বস্তিকর অনুভূতিগুলো এবং খারাপ লাগাগুলোকে মন গড়া কাহিনী বলে পুরোপুরি উপেক্ষা করে দিয়েছিল বিশাল। বাধ্য হয়ে পুনরায় এইরকম কোনো ঘটনা ঘটলে বড় কাউকে জানাতে বা সম্ভব হলে সেইখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যাওয়ার উপদেশ দিয়েছিল ঝিনুককে ঈশিতা। ঈশিমায়ের এই কথাটা মনে রেখেছিল ঝিনুক। ওই মুহূর্তে আদিত্য আসার আগেই ওখান থেকে পালিয়ে যাওয়ার তীব্র প্রবণতাটুকু গ্রাস করেছিল ঝিনুকের মন মস্তিষ্ককে। দরজার ঠিক উল্টো দিকের খোলা জানালা হয়ে অন্ধকারের ভয়কে সাথে নিয়ে ঝিনুক পালিয়ে এসেছে ওই বাড়ি থেকে। অবুঝ শিশু মন এখন শুধু নিজের পাপার অপেক্ষা করতে চায়। বাস্তবের থেকে অজ্ঞত নিষ্পাপ এই মন ভাবে ওর পাপা ঠিক আসবে ওকে নিতে, কারণ একটা মেয়ের কাছে পৃথিবীর যে কোনো পুরুষ মানুষ তার বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু তার বাবা নয়। সব থেকে বিশ্বস্ত পুরুষ মানুষ তার কাছে তার বাবাই হয়। অনেক দিন আগে এলেও প্রখর স্মৃতিশক্তির জোরে খুব বেশি অসুবিধা হলো না রুদ্রর মিনাদের বাড়ি খুঁজে বার করতে। চারিদিকে বিরাজিত নিস্তব্ধতার কঠিন প্রাচীরে ফাটল ধরাচ্ছে কোনো এক রাতজাগা পাখির কর্কশ আওয়াজ। প্রত্যাশিত বাড়িটির সামনে আসতেই রুদ্র দেখল বাড়ির বড় গেটটা খোলা। ভিতরে উঠানে দাঁড়িয়ে থাকা লোকগুলো চাপা স্বরে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনায় ব্যস্ত। এরকম ঠান্ডায় রাতের এই সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে আলোচনা করার মতো বিষয়বস্তুর প্রতি স্বাভাবিক ভেবে একটু কৌতূহলী হয়ে পড়ল রুদ্র। আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করলো তাদের কথা। ও গেলুটা কোথায়? আমি কি করে জানবো? আমি তো এইমাত্র বাড়ি ফিরলাম, এসে দেখলাম এই দরজাটা খোলা। মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম, দেখলাম খাবার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। তুমি ওইভাবে ওকে খাবার দিয়েছো খেতে? জানো না ও একা খেতে পারে না? এই থাম তুই, খেতে পারে না? তা মেয়ে যখন খেতে পারে না তখন তার সাথে একটা আয়া পাঠালেই তো পারতো ওর বাপ। সামান্য কটা টাকা পাঠিয়ে দিল আর হয়ে গেল। এই তোমরা থামবে? এই রাতের অন্ধকারে মেয়েটা গেল কোথায় সেটা ভাবো। পালিয়ে গেল নাকি অন্য কিছু? কিছু করিসনি তো? এই বাবু তুই আবার। আচ্ছা মুশকিল তো। আমি তো বলছি যে আমি ওকে দেখিনি, আর বারবার একই কথা কেন বলো তো? না বলবে না, গুণধর ছেলে আমার। একটা বাচ্চা মেয়েকেও ছাড়ছিস কোথায়? আগের বার কিন্তু দাদা ফোন করে আমাকে শাসিয়েছিল। এইবার যদি বলি ঝিনুক হারিয়ে গেছে তাহলে আমাকে আর আস্ত রাখবে না। হোয়াট?
ঝিনুক হারিয়ে গেছে মানে? অপ্রত্যাশিত গম্ভীর একটা গর্জনে সকলে ফিরে তাকালো বাড়ির সদর গেটের দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা সুঠাম গড়নের অবয়বটার চারিদিকে যেন ঘনীভূত হচ্ছে আরও গভীর অন্ধকার। আড়ালে দাঁড়িয়ে ওদের সবটুকু কথায় কানে এসেছিল রুদ্রর। সবটা পরিষ্কার বুঝতে না পারলেও ওদের কথা অনুযায়ী ঘটনাটা ঠিক কী ঘটেছে সেটা অনুমান লাগাতে পারছিল ও। এতক্ষণে ও বুঝলো কেন ছোট্ট ঝিনুক দেরাদুন পৌঁছাতেই ওই রকমভাবে ভয় পেয়ে গেছিল। এত করে বোঝানোর পরেও কেন নিজের পিসির সাথে ও যেতে চাইছিল না। তখন ঝিনুকের ওই রকম আচরণকে রুদ্র নেহাতি জেদ হিসাবে দেখলেও এখন বুঝতে পারছে এইখানে না আসতে চাওয়ার কারণটা ঠিক কতটা ভয়াবহ ওর মতো একটা নিষ্পাপ শিশুর জন্য। বিশেষ করে আদিত্যর ব্যাপারটা জানার পর ওর ভেতরের রক্তগুলো যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা হয়ে বইতে শুরু করলো সারা শরীরে। একটা ছোট্ট মেয়ের সাথে এরকম পাশবিক আচরণ কেউ কি করে করতে পারে? ঠিক যেই মুহূর্তে আদিত্যকে চেপে ধরার জন্য আড়াল থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল রুদ্র, সেই মুহূর্তেই মিনার মুখ থেকে ঝিনুককে হারিয়ে যাওয়ার কথাটা শুনে জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে ও। যেই মেয়েটা একা একা কোথাও যেতে ভয় পায়, রাতের অন্ধকার যার কাছে বিভীষিকার মতো, সেই মেয়েটা এই অন্ধকারকে উপেক্ষা করে একটা অজানা অচেনা জায়গায় একা একা বেরিয়ে গেছে, হয়তো দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে কোথাও। কথাটা ভেবেই রুদ্রর মন মস্তিষ্কে আগুন জ্বলে উঠল। তার সাথে একটা তীব্র অপরাধবোধ বুকের বাঁ দিকটায় কয়েকশো গুণ ভারী করে তুলল। জীবনে এই প্রথমবার কোনো সিদ্ধান্তের প্রতি এতটা অনুশোচনা হচ্ছে ওর। তখন যদি ও ঝিনুককে না ছাড়তো তাহলে এটা কখনোই হতো না। নিজের বলা কথাটাই নিজের কানে বাজতে লাগলো রুদ্র। ঝিনুক ভয় পাচ্ছে কেন? নীল আছে তো। নীল থাকতে ঝিনুকের কিচ্ছু হবে না। নীল সব সময় ঝিনুকের সাথে থাকবে, প্রমিস। নিজের দেওয়া প্রতিশ্রুতি আজ রাখতে পারল না রুদ্র। ঝিনুক হারিয়ে গেল অন্ধকারের আড়ালে কোথাও। মাথার দুপাশে শিরাগুলো দপদপ করছে ওর। একটা তীব্র চিৎকার গলার কাছটায় এসে জড়ো হয়েছে। শরীরের সবটুকু শক্তি দিয়ে ঠেলে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। এই মুহূর্তে ওর উত্তর চাই। ঠিক কী কারণে ঝিনুক এইভাবে চলে গেল এখান থেকে? কোথায় বা গেল? সবটার উত্তর চাই ওর। এমন অসময়ে অযাচিতভাবে রুদ্রর উপস্থিতিতে যথেষ্ট ভয়ভীতি হয়ে দাঁড়িয়েছে মিনা, জগদীশ আর আদিত্য। রুদ্রর প্রশ্নের কী উত্তর দেবে বুঝতে পারছে না ওরা। বাইরের তাপমাত্রা বেশি কম নাকি ওদের হাতে পায়ের বোঝা মুশকিল। ওদের চোখের পলক পড়ার আগে রুদ্র দু হাতে উঠে এলো দুটো ফুললি লোডেড বন্দুক। অবর্থ নিশানা এই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকা তিনটে প্রাণের বলি নিতে প্রস্তুত। কিন্তু ওরও হাত বাঁধা কিছু দায়িত্ব কর্তব্যের দৃঢ় অদৃশ্য বাঁধনে। কর্তব্য বাবার আদেশ পালনের, বাবার দেওয়া ভবিষ্যতের দায়ভারের, আর দায়িত্ব সেই অসহায় ছোট্ট মেয়েটার প্রতি যে এই মুহূর্তে এমন দম আটকে আসা অন্ধকারে নিজের সবথেকে বড় ভীতিকে সাথে নিয়ে পথহারা কোনো পথিকের মতো দিশেহারা। সময় পরিস্থিতির উপর শারীরিক অথবা মানসিক বল কারই বা চলে, যত বড়ই ক্ষমতাশালী প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন। সময়ের সামনে সবাই নগণ্য, রুদ্রও তার ব্যতিক্রম নয়। গত কিছুদিনের পরিস্থিতির উত্থান পতন ওর মতো বদমেজাজি কঠোর নির্মম মানুষটার মধ্যেও একটা অজানা দায়িত্ববোধের জন্ম দিয়েছে। দায়িত্ব দিয়েছিল পাপ পুণ্যের ঊর্ধ্বে থাকা ওই নিষ্পাপ মনটাকে আগলে রাখার। কিন্তু সেই পরিস্থিতির চাপেই অস্থির মনের দোলাচলে পড়ে একটা সামান্য ভুলের কারণে আজ ও হেরে গেল নিজের দায়িত্ববোধের কাছে। হারিয়ে ফেলল ও ওর ঝিনুককে। মাথার ভিতর গরম রক্ত যেন টকবক করে ফুটছে। প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান লোপ পাওয়ার উপক্রম ওর। গলার আওয়াজে নেমে এসেছে হাড় হিম করা শীতলতা। ঝিনুক কোথায়? দুটো শব্দ, কিন্তু তার তীব্রতা জলজান্ত মানুষের হৃৎপিণ্ডকে অচল করে দিতে সক্ষম। শেখাওয়াত পরিবারের প্রভাব ক্ষমতার ব্যাপারে খুব ভালো করেই অবগত মিনা আর জগদীশ। প্রয়োজনে এরা যে মানুষ খুনও করতেও পিছপা হবে না সেটা ওরা ভালো করেই জানে। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার হিংস্রতা যে নিজের বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নয় সেটা ওর চোখের জ্বলন্ত দৃষ্টিতে স্পষ্ট। আরও একবার একটা তীব্র গর্জন
প্রতিধ্বনিত হলো চারিপাশের নিস্তব্ধতায়। আর একবার জিজ্ঞাসা করব, ঝিনুক কোথায়? মিনা জানতো উত্তর দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ওর কাছে। ভীত গলার আওয়াজটাও কেঁপে উঠল ভীষণভাবে। ঝিনুককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা বলেই চোখ দুটো চেপে বন্ধ করে নিল ও। একটা তীব্র ভয় কাজ করছে ওর ভিতর। এই বুঝি ওই বন্দুক থেকে ছুটে আসা গরম বুলেটটা ওর কপালটা ফুটো করে দিয়ে বেরিয়ে যাবে। মিনার কথায় রুদ্রর রাগ আরও বাড়ল। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? একটা ছোট্ট বাচ্চা মেয়ে এত রাতে উধাও হয়ে গেল, তাও এতগুলো লোকের চোখের সামনে দিয়ে। আসলে ও ওই ঘরটাই ছিল, আর আমরা ওপরের ঘরে। কখন যে বাইরে বেরিয়ে গেছে বুঝতে পারিনি। আদিত্য এসে ওই ঘরটা ফাঁকা দেখতে পেয়ে আমাদের ডাকে। রুদ্র সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকালো ওদের দিকে। কপালের ভাঁজ ওর আরও গভীরভাবে ধরা দিল। আসলে এই ঘরটার দরজা অন্যান্য দিন তো বন্ধই থাকে। আজ আমি বাড়ি ফিরতে দেখলাম দরজাটা খোলা। ওই ঘরে আলো নেই। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ঘরের মেঝেতে ফেলতেই দেখলাম একটা খাবারের প্লেট পড়ে আছে, আর চারিপাশে খাবারের বেশ কিছুটা অংশ ছড়ানো ছিটানো। একটু অবাক লাগলো। আমি তো জানতামই না ঝিনুক আজ এখানে এসেছে, কিন্তু ওই রকম একটা ব্যাপার দেখেই আমি মা বাবাকে নিচে ডাকলাম। ওরাই বলল ঝিনুক এখানে ছিল। রুদ্রর মস্তিষ্কের শিরা উপশিরায় যেন কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ একসাথে দৌড়াতে লাগলো। মেয়েটা অন্ধকারে ভয় পায়, একা একা খেতেও পারে না। সবটা জানার পরেও বাচ্চা মেয়েটাকে একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে তার দিকে খাবারের প্লেট ছুঁড়ে দিতে এই মানুষরূপী পশুদের যে বিবেকে বাঁধেনি সেটা অন্তত পরিষ্কার রুদ্রর কাছে। সে একই রকম চাপা হিমশীতল আওয়াজে রুদ্র জিজ্ঞেস করলো মিনাকে, ও যে অন্ধকারকে ভয় পায় আর একা হাতে খাবার খেতে পারে না, সেই কথাটা বিশাল জানায়নি আপনাকে? রুদ্রর দৃঢ় আওয়াজের তীব্রতার সামনে চেয়েও মিথ্যা বলতে পারল না মিনা। নিজের দোষ স্বীকার করে সবটুকু সত্যি কথা বলল ও রুদ্রকে। নেহাতি আপনি মেয়ে মানুষ, না হলে এই মুহূর্তে আপনার খাল খিঁচে নিতাম আমি। তবে ভগবানের কাছে প্রার্থনা করুন ঝিনুক যাতে ঠিক থাকে, কারণ ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে আপনার ওর হাত দুটো আর আপনার কাছে থাকবে না, সেই গ্যারেন্টি আমি দিচ্ছি আপনাকে। ভিতরের অনিয়ন্ত্রিত সীমাহীন ক্রোধ ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে রুদ্রর। সবটা উপেক্ষা করে নিজেকে শান্ত করার একটা লড়াই চালিয়ে যাচ্ছে ও নিজের মধ্যে। কিন্তু আদিত্যর ব্যাপারে বলা মিনার কথাগুলো ওর মাথার সুইয়ের মতো বিঁধছে ক্রমাগত। চোখের শীতল চাউনি স্থির হলো আদিত্যর উপর। নির্দ্বিধায় সরাসরি জিজ্ঞেস করলো ও আদিত্যকে, এমন কি হয়েছিল আদিত্য যে তোমার আসার আওয়াজ শুনতে পেয়েই মেয়েটা পালালো এখান থেকে? রুদ্রর প্রশ্ন শুনে আদিত্য মাথা নিচু করে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রইল। কোন ভাষা, কোন শব্দ প্রয়োগ করে নিজের নোংরা কীর্তির কথা সামনের মানুষটাকে ও বলবে, হয়তো সেটাই বুঝে পাচ্ছিল না। রুদ্র এগিয়ে এসে বন্দুকের নলটা আদিত্যর কপালে বলপূর্বক চেপে ধরে প্রশ্নটা আবার করল। চুপ করে থেকে লাভ নেই, আমি জানতে চাই, আর শুধু সত্যিটাই জানতে চাই। শেখাওয়াত পরিবারের জন্য এই ধরনের পরিস্থিতি খুব স্বাভাবিক হলেও মিনা, জগদীশ আর আদিত্যর জন্য এইভাবে বন্দুকের সামনে দাঁড়ানোটা খুবই অস্বাভাবিক এবং আতঙ্কের ব্যাপার। মধ্যরাতের কমতে থাকা তাপমাত্রা আদিত্যর কপালে জমা বিন্দু বিন্দু ঘামগুলোকে সরাতে অক্ষম। ভিতরে ক্রমাগত বাড়তে থাকা ভয়ের অনুভূতিটা বুকের ভেতর বাঁ দিকটায় একটা অক্সিজেনের বিরাট ঘাটতি তৈরি করেছে। পেটের ভেতর কথাগুলো যেন গলার কাছটায় এসে দলা পাকিয়ে আটকে গেছে। চাইলেও কিছুতেই বার করতে পারছে না ও। আমি জানি না, সত্যিই জানি না। সকালে যখন আমি ঝিনুককে বললাম ওকে ওর পিসির বাড়িতে থাকতে হবে কয়েকটা দিন, তখন প্রাণোচ্ছল মেয়েটার চোখে মুখে হঠাৎ করে অন্ধকার ঘনিয়ে আসতে দেখেছিলাম আমি। এর পেছনের কারণটা তখন ঠিক বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে চাইছি। মিথ্যে জিনিসটাকে রুদ্রনীল শেখাওয়াত সব থেকে বেশি ঘেন্না করে। তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এমন কি ঘটনা আছে আদিত্য যে তোমাকে দেখেই মেয়েটা অন্ধকারের ভয়কে উপেক্ষা করে এইরকম অচেনা অজানা জায়গায়
একা একা বেরিয়ে পড়লো। রুদ্রর চোখে একটা আলাদাই তেজ, আলাদাই জেদ দেখলো আদিত্য। এই জেদ ওর কাছে থেকে উত্তর না নিয়ে ওকে ছাড়বে না কোনোভাবেই, সেটা ও ভালো করেই বুঝতে পারছে। আসলে সেইবার আমি চিৎকার করে উঠল রুদ্র। ডান হাতের শক্ত মুঠোয় চেপে ধরল আদিত্যর গলাটা। একটা 8 বছরের বাচ্চা মেয়ে রাতের এই সময় এই গভীর অন্ধকারে একা একা কোথায় ঘুরে বেড়াচ্ছে, জায়গাটাও চেনেও না। রাস্তায় কুকুর, গুন্ডা, বদমাশের অভাব নেই। অনুমান লাগাতে পারছো ও ঠিক কতটা বিপদে আছে শুধু তোমার জন্য? কি হয়েছিল এমন আদিত্য? উত্তর দাও, না হলে আমার হাতের আঙুলেগুলো তোমার গলার এই নলিটা টেনে ছিঁড়ে ফেলতে দুবার ভাববে না। গলার উপর রুদ্রর আঙুলের চাপের বৃদ্ধি পরিষ্কার অনুভব করতে পারছে আদিত্য। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দুটো চোখের স্থির আর দৃঢ় দৃষ্টি স্পষ্ট বলে দিচ্ছে ওর বলা কথাগুলো মোটেই মজা নয়। ওই হাতের শক্তি ওর গলার নলিটাকে খুব সহজেই ছিঁড়ে বার করে আনতে সক্ষম। মৃত্যু হলো মানুষের বাস্তবিক জীবনে এমন এক রূঢ় সত্য যা সজ্ঞানে গ্রহণ করা খুবই কঠিন। মৃত্যুকে গ্রহণ করাটা হয়তো একটা মানুষের জীবনের সবথেকে বড় ভয়। এই ভয় মানুষকে দিয়ে সব কিছু করাতে পারে অনায়াসে। আদিত্যর ক্ষেত্রেও এর অন্যথা হলো না। এই মুহূর্তে ওর কাছে এই প্রকার নির্মম মৃত্যুবরণ করার থেকে নিজের দোষ স্বীকার করাটাকে অনেক বেশি সহজ বলে মনে হলো। কাঁপা গলায় উত্তর দিল ও। আমি ওকে ওকে মোলেস্ট করার চেষ্টা করেছিলাম। আসলে ওকে সামনে দেখলেই আমার মুখের কথাটা শেষ করতে পারল না আদিত্য। তার আগে গলার উপর সূক্ষ্মভাবে চেরা অংশটা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। রক্তের প্রতিটা বিন্দুর সাথে ভেতর থেকে চুইয়ে বেরিয়ে আসছে প্রাণের শেষ স্পন্দনটুকু। না! একটা হৃদয় বিদারক আর্তনাদে পরিপূর্ণ হলো চারিদিক। প্রবল শীতে কুয়াশাচ্ছন্ন রাতের নীরব পরিবেশে মিনার গলা থেকে বেরিয়ে আসা বুক ফাটা সে আর্তনাদ দূর দূরান্তে পাড়ি দিয়ে হারিয়ে গেল কোনো এক অন্ধকারের গভীরে। ঝিনুক হারিয়ে গেছে, এই কথাটা শোনার পর থেকে একটা অপরাধবোধ ভারী নোঙরের মতো চেপে বসেছিল রুদ্রর বুকের বাঁ দিকটায়। নিজের ভুলের জন্য নিজের প্রতি তৈরি হওয়া যে ক্ষোভটাকে প্রশমিত করার একটা তীব্র প্রচেষ্টা করছিল ও, সেটাই আদিত্যর বলা কথাগুলো শুনে আরও উস্কে গেল। ঝিনুককে ওরা অন্ধকার ঘরে রেখেছিল, ঠিক করে খেতে পর্যন্ত দেয়নি। এই ভাবনাগুলো ওই রাগের আগুনে ঘৃতাহুতি দিচ্ছিল অনেক আগে থেকেই। তার উপর আদিত্যর ওকে মলেস্ট করার কথা শুনে যে একটা তীব্র বিস্ফোরণ ঘটল ওর মাথার ভিতর, আর তাতেই হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আঙুলের উপর শেষ চাপটা দিয়েছিল রুদ্র। হাতের মণিবন্ধনের চেনটার সাথে ঝোলানো প্লাটিনামের তৈরি ধারালো ব্লেডটা ধরা ছিল আঙুলের ভাঁজেই। একটা আঘাতে সূক্ষ্মভাবে কেটে যায় আদিত্যর গলার নলিটা। ফিনকে দিয়ে বেরিয়ে আসে রক্ত। মুহূর্তের মধ্যে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে ওর শরীরটা। মা হয়ে চোখের সামনে ছেলের এই করুণ পরিণতি সহ্য করতে পারেনি মিনা। বুক চিরে বেরিয়ে এসেছিল এক ভয়ানক আর্তনাদ। কিন্তু রুদ্রর যেন তাতে কিছুই যায় আসে না। ওর চোখের দৃষ্টি তখনও আদিত্যর গলার উপরেই স্থির। শিকারীর চোখ যেন শিকারের অন্তিম নিঃশ্বাসটুকু নিশ্চিত করতে চায়। গলার কাছটায় দপদপ করতে থাকা ধমনীর স্পন্দনটা বন্ধ হওয়ার অপেক্ষা করছে ওই নিষ্ঠুর হিংস্র চোখ দুটো। হঠাৎ পরপর দুটো গুলি চলার মৃদু শব্দে যেন ঘোর কাটল রুদ্রর। আওয়াজের উৎস অনুসরণ করে সামনের দিকে তাকাতেই দেখল মিনা আর জগদীশের নিথর দেহ দুটো লুটিয়ে পড়েছে মাটিতে। ওদের ঠিক পিছন থেকেই অভিকে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো রুদ্র। এখন এই মুহূর্তে ওর এখানে থাকার কথা তো মোটেই ছিল না। অভি বন্দুকের নল থেকে সাইলেন্সার খুলতে খুলতে এগিয়ে এলো সামনের দিকে। ওর চোখ মুখের উদ্বিগ্নতা স্পষ্ট দৃশ্যমান, কপালের ভাঁজগুলো অত্যাধিক গভীর। হোয়াটস রং উইথ ইউ ব্রো? কি করছিস এগুলো?
কেন করছিস এমন? এই মুহূর্তে এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এগুলো করছিস? ভাবতে পারছিস কেউ দেখে নিলে কি হবে? মাথা ঠান্ডা করে কাজ কর। কি হয়েছে তোর? প্রতিশোধ স্পৃহার যে উত্তপ্ত লাভার পরত এতক্ষণ মস্তিষ্ককে আচ্ছাদিত করে রেখেছিল সেটা ধীরে ধীরে সরতে লাগলো অভির কথায়। কোনটা ঠিক কোনটা ভুল এই সামান্য বিবেচনা শক্তিটুকু সাময়িকভাবে ভোঁতা হয়ে গেছিল রুদ্রর। বাস্তবের মাটিতে পা পড়তেই নিজের নেওয়া সিদ্ধান্তে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ও। ঝিনুকের ব্যাপারে ও যে প্রতি মুহূর্তে আরও বেশি করে সেনসিটিভ হয়ে উঠছে সেটা ও ভালোই বুঝতে পারছে। যত বেশি করে এই নতুন অনুভূতিগুলোর বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করছে ও, তত বেশি যেন জড়িয়ে যাচ্ছে এগুলোর মধ্যে। মাথার দুপাশের চুলগুলো শক্ত হাতে টেনে ধরে হাঁটু মুড়ে ধপ করে বসে পড়ল রুদ্র মাটির উপরে। একটা অদ্ভুত অসহায়তা ঘিরে ধরছে ওকে। ভিতরের সমস্ত অস্থিরতা গলা দিয়ে একটা তীব্র চিৎকারের আকারে বেরিয়ে এলো বাইরে। অভি অবাক হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। সেই ছোটবেলা থেকে চিনে ও ছেলেটাকে। ভীষণ দৃঢ় মানসিকতার ছেলে রুদ্র। জীবনে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে দেখেছে ওকে। কোনো পরিস্থিতি ওকে এতটা ভেঙে দেয়নি কোনোদিন। আজ যেন চোখের সামনেও অন্য কাউকেই দেখছে। কি এমন হয়ে গেল যে এরকম অসহায়তার শিকার হয়ে গেল ও? সামনে ইলেকশন। এখন কোনোভাবে যদি এই ঘটনা ঘুণাক্ষরেও টের পায় আর তারপর সেটা যদি কোনোভাবে প্রশাসনের কানে ওঠে তাহলে কেলেঙ্কারির শেষ থাকবে না। হয়তো ওমবাবু সবটা সামলে নেবেন, কিন্তু অপোজিশনও তো হাঁ করে বসে আছে একটা সুযোগের অপেক্ষায়। সকালে খবর পেতে রওনা দিয়েছিল অভি। গতকাল অত করে বলার পরেও রুদ্রর কথা রাখতেই বাড়িতেই থেকে গেছিল ও। তারপর জঙ্গলে যেটা হয়েছে ওর সাথে সবটাই শুনে নিজেকে আর ওখানে আটকে রাখতে পারেনি অভি। ওর লোকেশনের খবর ওমবাবুর কাছে থেকেই পেয়ে ছুটে এসেছে এখানে। হোটেলেই গেছিল ও। সেখানে রুদ্রকে নিজের রুমে না পেয়ে পাশের রুমে থাকা লালাকে ডেকে তুলেছিল। লালার কাছে থেকে এই বাড়ির লোকেশনের একটা ধারণা পেয়েছিল ও। তারপর বাকি কাজটুকু মিনার আর্তনাদই করে দিয়েছিল। এখানে পৌঁছে সব ঘটনাটা বুঝতে বেশি সময় লাগেনি ওর। তবে রুদ্রর এরকম একটা হঠকারী সিদ্ধান্তের পেছনের কারণটাও বুঝতে পারছিল না। এই মুহূর্তে ওই দুটো গুলি না চালালে ঘটনাটা পুরো কেচিয়ে যেত। আফটার অল ওরা ওদের কাজ অর্ধেক করে ফেলে রাখতে পারে না, আর এটাই নিয়ম। সমস্ত প্রমাণ সমস্ত তথ্য একদম গোড়া থেকে উপড়ে ফেলতে হয় ওদের। সেখানে এরা তো এরকম একটা ঘটনার প্রত্যক্ষদর্শী। আমাদের এক্ষুনি বেরোতে হবে অভি। ঝিনুক! ঘটনার আকস্মিকতায় ঝিনুকের ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে গেছিল অভির। রুদ্রর কথায় খেয়াল হলো ঝিনুকের তো এখানেই থাকার কথা ছিল, কিন্তু ও কোথায়? কি হয়েছে ঝিনুকের? ঝিনুককে পাওয়া যাচ্ছে না। ঝিনুক ঝিনুক বাড়ি থেকে বেরিয়ে গেছে একা। হোয়াট? এই অন্ধকারে? ও তো অন্ধকারে ভয় পায়। সময় নেই ভাই, যা করার তাড়াতাড়ি করতে হবে। যদি যাদবের লোকেরা এখানে থাকে, ও যদি ওদের হাতে ধরা পড়ে যায়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ও পালালো কেন? আমার দোষে, সব আমার ভুল, সব। কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। পরে বোঝাবো সব। এখন সময় নষ্ট না করে ঝিনুককে খুঁজতে হবে। তুই একটা কাজ কর, একবার রান্নাঘরটা দেখ, কোনো তেল পাস কিনা। আমি ওই ঘরটা দেখি। আদিত্যর কথা অনুযায়ী ও সামনের গেট থেকে বেরোয়নি, তাহলেও বেরোলো কোথা থেকে? রুদ্র অভির ফোনটা নিয়ে ফ্ল্যাশ জেলে দেখতে লাগলো পুরো ঘরটা। খিদের জ্বালায় খাবারের প্লেট থেকে খাবার তুলে ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে খেতে গিয়ে চারিদিকে খাবার ছড়িয়ে ফেলেছে মেয়েটা। সেই খাবারের উপর ছোট্ট ছোট্ট জুতোর ছাপ স্পষ্ট। সেটা অনুসরণ করেই রুদ্র গিয়ে পৌঁছালো বড় খোলা জানালাটার কাছে। পায়ের ছাপ গরাদবিহীন জানালার উপর দিয়ে সোজা বেরিয়ে গেছে বাইরে। ও আর সময় নষ্ট করলো না, সোজা অনুসরণ করলো সেই রাস্তায়। রান্নাঘর থেকে এক বোতল কেরোসিন তেল বার করে এনে ছড়িয়ে দিল অভি সারা বাড়ি। পকেটে রাখা দেশলাইয়ের একটা কাঠি জেলে ছুঁড়ে দিল তেলের উপর। দাউ দাউ করে জ্বলে উঠল পুরো জায়গাটা।
এই জায়গাটায় পাশাপাশি দুটো বাড়ির মধ্যেকার দূরত্বটা অনেকটাই বেশি, তাই আশেপাশে মানুষের যতক্ষণ এই আগুনের আঁচ পাবে ততক্ষণে ওরা দুজনে চলে যাবে অনেক দূর। আগুন ধরিয়ে দিয়ে অভিও অনুসরণ করলো রুদ্রকে। রাতের অন্ধকার ভেদ করে রুদ্র আর অভি এগিয়ে চলছে সামনের দিকে। রুদ্রর সতর্ক চোখজোড়া তন্ন তন্ন করে অনুসন্ধান চালাচ্ছে অন্ধকারের প্রতিটা পরতে পরতে, কিন্তু কোথাও প্রত্যাশিত মানুষটার দেখা পাচ্ছে না। ভাই, এত কিছু হয়েছে বাচ্চাটার সাথে আর আমরা জানতেই পারিনি। যদি আমি তখনই ওর কথাগুলো মন দিয়ে শুনতাম, তাহলে আজ এটা কখনোই হতো না অভি, কখনোই না। ইচ্ছা করছে এই গোটা জায়গাটাকে আগুন ধরিয়ে দিই, জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক। এমন জায়গা যেখানে ওকে কষ্ট পেতে হয়। আই জাস্ট হেট দিস প্লেস, আই হেট ইট। ঝিনুকের সাথে হওয়া অন্যায়ের উপযুক্ত শাস্তি আদিত্যকে দেওয়ার পরেও রুদ্র নিজেকে বিন্দুমাত্র শান্ত করতে পারেনি, বরং ওর ভিতরের ক্ষোভ আরও বেশি করে উপচে উঠছে। এই রাগ, অনিয়ন্ত্রিত এই ক্ষোভ ভীষণভাবে অশান্ত। অস্থিরতার শিখরে দাঁড়িয়ে শরীরের সমস্ত জোর একত্রিত করে পাশের ল্যাম্পপোস্টের গায়ে জোরে ঘুষি চালালো রুদ্র। সাথে সাথে হাতের উপরিভাগ ফেটে ছিটে ছিটে রক্তের ছাপ ফুটে উঠল স্পষ্ট। অভি দৌড়ে এগিয়ে এলো ওর কাছে। হে রিল্যাক্স ম্যান। আই জাস্ট ক্যান্ট। যেভাবেই হোক ঝিনুককে খুঁজে বার করতেই হবে। ডিড ইউ গেট দ্যাট? অভি রুদ্রকে যত দেখছে ততই অবাক হচ্ছে। এতদিন ওদের দুজনের খুনসুটি ঝগড়া দেখে ও ভাবত রুদ্র মেয়েটার সরলতার প্রতি সহানুভূতিশীল, কিন্তু আজ যেটা দেখছে ওই দুটো চোখ, সেটা ওর চিন্তাভাবনাকে বদলে দিচ্ছে পুরোপুরিভাবে। কিন্তু এটা একদম ঠিক না। রুদ্র, তুই জানিস তুই কি বলছিস? রুদ্র জ্বলন্ত দৃষ্টিতে তাকালো অভির দিকে। আমি জানি আমি কি করছি। ঝিনুককে না নিয়ে আমি জায়গায় যাব না অভি, অ্যান্ড দ্যাটস ফাইনাল। অভি হতভম্ব হয়ে তাকিয়ে রইল রুদ্রর দিকে। রুদ্র যেটা বলছে সেটা করা মানে ওকে ওমবাবুর বিরুদ্ধে গিয়ে করতে হবে, এমনটা এর আগে কোনো দিন হয়নি। তুই ভালো করে জানিস আঙ্কেল এটা কোনোদিন অ্যালাউ করবে না। আঙ্কেল তোকে জায়গায় একা যেতে বলেছেন। দরকার হলে ঝিনুককে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। তুই তো জানিস আঙ্কেলের নিয়মগুলো। ফাক দ্যাটস ব্লাডি রুলস ম্যান। আমি যখন একবার বলেছি ঝিনুক আমার সাথে যাবে, তার মানে ও আমার সাথেই যাবে। এখন এর বাইরে আমি আর কোনো কথাই শুনতে চাইছি না অভি। রুদ্র, আর ইউ গেটিং অবসেসড উইথ হার? আই ডোন্ট নো ইফ আই অ্যাম গেটিং অবসেসড উইথ হার অর নট। আমি সত্যিই জানি না এটা কি হচ্ছে, কিন্তু এখন যেটা আমি চাইছি শুধু সেটাই হবে, ব্যাস। রুদ্রর কথা শুনে অভির পা দুটো জায়গায় যেন কোনো চুম্বকের সাথে আটকে গেল, কিন্তু রুদ্রর পা তখনও সচল। ওকে যে খুঁজে বার করতেই হবে ঝিনুককে। মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে, এই ঠান্ডার মধ্যে ভিজে জামা কাপড়ে কি করছে কে জানে। ঝিনুকের পরিস্থিতির কথা ভেবে ওকে খুঁজে বার করার জন্য মরিয়া হয়ে উঠছে রুদ্রর মস্তিষ্ক। ঠিক এমন সময় সামনে অপ্রত্যাশিত কিছু মানুষের উপস্থিতি দেখে রুদ্র দ্রুত নিজেকে আড়াল করলো এক পাঁচিলের পিছনে। ওকে দেখা দেখি অভিও নিজেকে আড়াল করলো ওর পিছনেই। যাদবের লোক নাকি? যাদবের লোক। এই ভয়টাই পাচ্ছিলাম অভি। উফ, ঝিনুক কোথায় তুমি? লালকে একটা কল করি। সাথে ছেলেদের আনতে বলবি। আমি শিওর যাদবের ছেলেরা যখন এখানে এসেই গেছে তখন এই কজন তো মোটেই আসেনি। ওরা সংখ্যায় অনেক আছে। অভি, আমাদের ঝিনুককে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে। লালাকে বল নিজের সোর্স লাগাতে। ঝিনুকের খবর আমার চাই। রাতের অন্ধকারে ও বেশি দূর যাবে না, কারণ অন্ধকারকে। একটু থেমে কিছু একটা ভেবে নিয়ে ভীষণ উত্তেজিত হয়ে রুদ্র বলল, অভি অভি অভি, লালাকে বল আলোতে খুঁজতে। রাতের এই সময় শহরের খুব কম জায়গা এমন আছে যেখানে অনেক আলো আছে। ও অন্ধকারকে ভয় পায়। আমি ড্যাম শিওর যে ও যদি এখনো যাদবদের লোকেদের হাতে না পড়ে তাহলে আলোতেই বসে আছে কোথাও, যেমন কোনো বড় দোকান যেখানে আলো জ্বলে সারা রাত, অথবা কোনো লাইট পোস্টের নিচে, বা পেট্রোল পাম্প অথবা স্টেশন। কয়েকটা ছেলে পাঠিয়ে খোঁজ লাগাতে বল, ফাস্ট। এদের আমি সামলে নিচ্ছি।
অভি আর সময় নষ্ট করলো না, সাথে সাথে কল করে সবটা বুঝিয়ে দিল লালাকে, নিজের লোকেশনও পাঠিয়ে দিল ওকে। আর এই মুহূর্তে এইসব ঘটনার কিছুই ওমবাবুকে জানাতেও বারণ করলো অভি। রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা জনশাতেক ছেলেগুলোর উপর স্থির। কোনো রকম বিপদ বা জটিল পরিস্থিতির থেকে পালানোর ছেলে রুদ্র নয়, কিন্তু এই মুহূর্তে ওদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার থেকেও বেশি জরুরি ঝিনুককে খোঁজা। তাই ওই চোখ দুটো মস্তিষ্কের মেলবন্ধনে কষে চলেছে জটিল কিছু সমীকরণ, সাজিয়ে চলেছে দুর্ভেদ্য কিছু পরিকল্পনা, বোঝার চেষ্টা করছে প্রতিপক্ষের থেকে বিপদের আশঙ্কা ঠিক কতখানি। অভি কল ডিসকানেক্ট করতেই রুদ্র বলল, তুই রেডি? প্ল্যান কি? সামনে থেকে সরাসরি অ্যাটাক, যেটার প্রত্যাশা ওরা মোটেই করেনি। ভাই তুই কোনোদিন আমাকে মেরেই ফেলবি। তোর প্ল্যানগুলো সবসময় এমন উদ্ভট হয় কেন? একটাই তো জীবন আমার, বিয়ে বউ বাচ্চা, কোনোটার সুখ হয়তো আমার কপালে আর নেই। তুই আসছিস নাকি আমি একাই যাব? আমি থাকতে ভাই একা যাবে সেটা হয় নাকি? চল সব কটার মুখের জিওগ্রাফি পাল্টে দিয়ে আসি। রুদ্র নিজের গলা থেকে মোটা চেনটা খুলে ডান হাতের মুঠোয় পেঁচিয়ে নিল, আর অভির হাতের 4 আঙ্গুলের মধ্যে শক্ত করে ধরা লোহার পাঞ্চ। সামনের ছেলেগুলো কিছু বুঝে ওঠার আগেই অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে ওরা সরাসরি ঝাঁপিয়ে পড়লো ওদের উপর। দুজনের সুনিপুণ কৌশলের সামনে প্রতিপক্ষের একজনেরও টিকে থাকা দায় তখন। রুদ্রর হাতের প্রতিটা ঘুষির সাথে সেই চেনের আঘাতে ক্ষত বিক্ষত হলো কারোর মুখ, কারোর মাথা, কারোর কপাল, তো কারোর নাক। অভির হাতে পাঞ্চের তীক্ষ্ণ দৃষ্টিটা যার মুখের উপর পড়ছে, ফেটে রক্তের বন্যা বইছে। নিমেষের মধ্যে ধরাশায়ী হলো 7টা ছেলে। একজনও ছাড়া পায়নি ওদের হাত থেকে। ছাড়া পেলেই যে রুদ্রর এই জায়গায় উপস্থিতির খবর পৌঁছে যাবে যাদবের কাছে। যাদব সবটা জানার আগে দেরাদুন ছাড়তে হবে রুদ্রকে। আমার মনে হয় না খবর বেশিক্ষণ চাপা থাকবে ভাই। যদি এদের সাথে আরও লোক থেকে থাকে তাহলে যে কোনো মুহূর্তে এখানে এসে পৌঁছবে। আর তারপর এদের অবস্থা দেখলে খুব সহজেই বুঝে যাবে এটা তোর কাজ। একবার যদি ওরা টের পায় তুই এখানেই আছিস, তাহলে কিন্তু সীমানা পার করা চাপ হয়ে যাবে। আমি বলি কি, তুই এই মুহূর্তে লালার সাথে বেরিয়ে যা, আমি ঝিনুককে খুঁজে নিয়ে বাড়ি। মুখের কথা শেষ হওয়ার আগেই রুদ্র ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো অভির দিকে। ওই আগুন দৃষ্টিতে চোখ রেখে দাঁড়িয়ে থাকা আর সম্ভব হলো না অভির পক্ষে। মাথা নামিয়ে নিল ও। এর মধ্যেই লালা এক প্রকার দৌড়ে এসে পৌঁছালো ওখানে। কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল, ছোটবাবু, মেয়েটাকে পাওয়া গেছে স্টেশনে, কিন্তু হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।